ভেতরের দেওয়ালে জমে থাকা শ্যাওলা রঙের মতোই বিবর্ণ হয়ে এসেছে শিশির আর তৃণার সম্পর্কটা। এই 1 মাসের পুরানো খুপড়ির বাড়িতেই উঠে আসার পর থেকেই একটা শীতল কুয়াশা গ্রাস করছে তাদের নিত্যদিন। কিন্তু সেই দিনের সেই ঝড়ের পর এই শীতলতা বিরাজমান চারপাশে যে শিশির নিজেও জমে যাচ্ছে। চারপাশে তাকিয়ে আলো খুঁজলেও অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শিশিরের চোখে তৃণা আজকাল এক অচেনা দ্বীপ, যেখানে পৌঁছানোর কোনো সেতু তার জানা নেই। তৃণা এখন আর কথা বলে না, মুখ খুললেই দুই একটা আলগা শব্দ। কারোর সঙ্গে মেশা তো দূর, ঘরের কোণে সে নিজেই নিজেকে নির্বাসিত করছে যেন। রান্নাঘরের কাজগুলো এখন আর দায়িত্ব নয়, কেবলই এক খামখেয়ালিপনা হয়ে দাঁড়িয়েছে। করলে করলো, না করলে নেই। তার এই উদাসীনতার আস্তরণ শিশিরের ভেতরেও এক জমাট নীরবতা সৃষ্টি করে। তার চাহনিতে মনে হয় সে যেন বহুদূর, কোনো হারিয়ে যাওয়ার ঠিকানায় নিজেকে খুঁজে বেড়ায়। শিশিরের আর ভালো লাগে না এই প্রত্যাহিক যন্ত্রণা। নিজের ভেতরের গভীর ডিপ্রেশন তাকে গ্রাস করেছে। তার উপর তৃণার এই অসহযোগিতা যেন কাটায় নুনের ছিটা। চোখের সামনে 1 মাস পেরিয়ে গেল, অথচ একটা কাজও সে জোগাড় করতে পারল না। বেকারত্বের চাপ আর সম্পর্কের এই বিষাদ মাখা স্তব্ধতা তাকে আরো ক্লান্ত করে তোলে। দীর্ঘশ্বাস ফেলে শিশির, জানালার গ্রিল ধরে দাঁড়ায়। বাইরের আবছা আলোয় ভেসে আসে ফেলে আসা দিনের স্মৃতিরা। মনে পড়ে যায় সেই উষ্ণ দিনের কথা, যখন দীক্ষা ছিল তার জীবনে। দীক্ষা 1-2 দিন করে আজ কতগুলো দিন পার হলো, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। সত্যি কি দীক্ষার সঙ্গে ভুল করেছিল সে? এই প্রশ্নটা আজকাল তাকে আরো বেশি করে দ্বিধায় ভোগায়। তৃণার কাছে সাপোর্ট না পেয়ে তার মন বারবার সেই পুরানো নির্ভরতার দিকে ফিরে যেতে চায়। এভাবে কি জীবন চলে? শিশিরের মনে হয় তারা দুজনই যেন এক অন্ধকার সুড়ঙ্গে হেঁটে চলেছে, যার শেষে কোনো আলো নেই, রেখা নেই। তবে কি আর কোনোদিনও গোছাতে পারবে না এই এলোমেলো জঞ্জাল হওয়া জীবনটাকে? ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে তৃণা, চোখ দুটি আকাশের গায়ে বিদ্ধ। অমন হাঁ করে কি দেখছো কে জানে। শিশির নিঃশব্দ পায়ে তার পাশে এসে দাঁড়ালো, নিজেও ক্ষণকাল আকাশের গায়ে উড়ে বেড়ানো মেঘপুঞ্জির দিকে নীরবে তাকিয়ে থেকে একসময় ডেকে উঠল মৃদু স্বরে, তৃণা। তৃণা চমকে উঠল, খেয়ালই করেনি কখন কোন সময় তার পাশটা দখল করে নিয়েছে শিশির। হকচকানো গলায় বলল, আপনি খেয়াল করনি না? তৃণার জবাব দিল না, সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে আকাশের বুকে তাকালো পূর্বের ন্যায়। শিশির তাই দেখে ক্লান্ত গলায় বলে উঠল, আর কতদিন? তৃণা বুঝতে না পেরে চাইল, কি বললেন? আর কতদিন এভাবে আমার সঙ্গে কথা বলো না, ঘর সংসার সামলাও না, একদিন রাঁধলে 3 দিন আর রাঁধে না, কাছেও যাও না, আর দিন ভরে ঘুমাও, রাত হলে জেগে বসে থাকো, কি হয়েছে তাও বলছো না? আমি তো একটা মানুষ, তাই না? তৃণা চুপ করে রইল। শিশিরের ইচ্ছে করলো এই ছাদ থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে, না হলে নিজে পড়ে যেতে। কি বিশ্রী লাগছে এই জীবনটাকে। আমার ধৈর্যের সীমা আছে তৃণা, আমিও রক্ত মাংসের গড়া একজন মানুষ, ভুলে যেও না তুমি কি চাও। আর আমি তোমাকে বিয়ে করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে চলো আজকে, এখন চলো, বিয়ে করব। 5 লাখ কাবিন তো, ওকে, তাই হবে। কিন্তু আমি একটা সুন্দর পূর্ণাঙ্গ সংসার চাই, ব্যাস। তৃণা অস্পষ্টভাবে বিড়বিড় করে উঠল, আমি বাড়িতে যাব। শিশির শুনতে না পেয়ে কান পাতল, কি কি বললে? আমি বাড়ি যাব। এবার বেশ স্পষ্ট করেই উচ্চারণ করলো সে। শিশির অবাক হলো, বাড়ি যাবে মানে? কেন? আমি আর এখানে থাকবো না, আমার ভালো লাগছে না। তৃণা, আপনি আমায় গাড়ির টিকিট কেটে দিন, আমি একাই চলে যাব। পাগল হয়ে গেছো? তোমার মা তোমাকে উঠতে দেবে? তাছাড়া। শিশিরের কণ্ঠস্বর হঠাৎ ভার হয়ে উঠল। দীক্ষা
ওখানে আছে, ভুলে গেছো? ভুলিনি, কিন্তু ওটা আমারও বাড়ি তো। আপার ভাগ থাকলে আমারও আছে। দরকার হলে আমি গিয়ে আমার ভাগটা চাইবো। সেটা বিক্রি করে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন, আমাকে পড়াবেন। শিশিরের ভুরু জোড়া কুঁচকালো এবারে। এই মেয়ে বলছে কি, পাগল হয়ে যায়নি তো? ত্রিনা বলল, আমার আর এভাবে ভালো লাগে না। আমি অনেক দূরে কোথাও যেতে চাই, নতুন ভাবে শুরু করতে চাই সবকিছু। আপনার হাত ধরে যখন এসেছি, আপনার হাত ধরেই থাকবো, কিন্তু ভালোভাবে। এই ধুকে ধুকে যাওয়া আমার আর সহ্য হচ্ছে না। শিশির ত্রিনার দুই কাঁধে হাত রাখলো। তুমি কি বলছো, একবার ভাবছো? তোমার ভাগ চাইবে? চাইবো। বাবা আমাদের দুই বোনের জন্য ব্যাংকে কিছু অ্যামাউন্ট রেখে গেছেন। তাছাড়া আমার দাদা বাড়িতেও জায়গা আছে। সেটা এই মুহূর্তে না পেলেও ব্যাংকের টাকার ভাগ চাইবো। মা আমার বিয়ের জন্য আলাদা করে রেখেছেন, ওটাই নিয়ে নিব আমি। ওটা তো আমারই হক, তাই না? কি বলবে শিশির বুঝতে না পেরে চুপ করে চেয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। তৃণা শক্ত কণ্ঠে বলল, আমায় টিকিট কেটে দিন, আমি আগামীকালকেই যেতে চাই। আমি আসবো সাথে? না, আমার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আর প্রয়োজন নেই। শিশির কিছুই বলল না এই কথার পিঠে। তৃণাও কথা বাড়ালো না, আবারও চোখ ফেললো আকাশের বুকে। কি সুন্দর মেঘেরা উড়ে যাচ্ছে, যেন জীবনের প্রতিচ্ছবি। কোথাও রোদ তো কোথাও বৃষ্টি। বাড়ির বারান্দার বাতিটা টিম টিম করে জ্বলছে। ঘরের ভেতর ছোটখাটো একটা পারিবারিক বৈঠক বসেছে। দীক্ষার মা, বড় মামা দীক্ষা, কাজল এক কোণে নিঃশব্দে বসে আছে, আর বকুল দাঁড়িয়ে আছে দরজার কোণায়। মুখে গম্ভীরতা জমে আছে তার। দীক্ষা চুপচাপ বসে, তার চোখ দুটো যেন খালি, সামনে তাকিয়ে আছে, অথচ অন্য কোথাও ডুবে গেছে। মা আর মামার কথায় সে শুধুই মন দিচ্ছে, কিন্তু নিজের ভেতরের ঝড় কারোর সাথে ভাগ করতে পারছে না। বড় মামা প্রথমেই গম্ভীর গলায় বলেন, খালেদা, মাইয়া যদিও তোমার, কিন্তু দীক্ষা আর বকুল দুজনেই আমার মাইয়া। আমি কোনোদিনও তাদের আলাদা চোখে দেখি নাই। খালেদা বেগম শান্ত স্বরে উত্তর দিলেন, জানি ভাইজান, আপনি না থাকলে আমি আমার শ্বশুর বাড়িতে এভাবে টিকতে পারতাম না। ওরা আমার মেয়ে দুটোকে গুরুত্ব দিত না, মানুষ করার মতো পরিবেশ ছিল না। তাই তো আমি আপনার কাছে এসেছি। আপনার স্নেহটাই আমার ভরসা। বড় মামা হালকা মাথা নেড়ে বললেন, হুম, তাহলে একটা কথা কই, ট্রিনা যা করছে সেইটা নিয়ে আমার বেশি বলার কিছু নাই, কিন্তু মেয়েটারে এইভাবে রাস্তায় নামাইয়া দেওয়া কি ঠিক না? তুমি তারে ফোন দিও, বুঝাইয়া সুজাইয়া বলো ঘরে আসুক, আর আসলে বাকি দায়িত্ব আমার। আমি তারে ভালো জায়গায় বিয়া দিমু, নইলে ওর জীবনটাই নষ্ট হইয়া যাবে। শিশির বাবাজি ওরে কখনোই ঘরে তুলবে না, এইটা সেই মায়া বুঝতাছে না। খালেদা বিস্ময়ে বললেন, তাহলে দীক্ষার ব্যাপারে আপনি? বড় মামা থামিয়ে দিয়ে বলেন, দীক্ষা মায়ের ব্যাপারে আমি কিছু কব না। শিশির যেটা করছে এটার ক্ষমা নাই, কিন্তু আমার কথা হলো, ও যদি চান্স দেয়, অন্তত সামনে যে আসতেছে তার কথা একটু ভেবে না হয়। জীবনে বাচ্চা আসলে পুরুষ মানুষ একটু একটু করে বদলায়, সংসারটারে ধরে রাখতে চেষ্টা করে। আর এই সব বদমাইশি তো ছেলে ছোকরাতে করেই থাকে। আজকালকার যে যুগ জামানা, এর ভেতর দিয়াই সংসার গুছাইয়া নিতে হয়। খালেদার মুখ গম্ভীর হয়ে যায়। ভাইজান, যে একবার বিশ্বাস ভাঙে সে আবারও বিশ্বাস ভাঙতে পারে। আমি আমার মেয়ের কোনো চাপ দেব না, ও যেটা ঠিক মনে করবে ওটাই করুক, আমি পাশে আছি ওর। মামার কণ্ঠ নরম হয়ে গেল, আমিও আছি, কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ ভাবলে মাথাটা কাজ করে না। বাপ ছাড়া একটা বাচ্চারে বড় করা অনেক কষ্ট। সবাই একসাথে তাকালো দীক্ষার দিকে। দীক্ষা তখনও নীরব, চোখে কোনো আলো নেই, যেন সে উপস্থিত থেকেও এখানে নেই। ঠিক সেই মুহূর্তে বকুল কথা বলে উঠল, তার গলায় তীব্র ক্ষোভ আর বোনের প্রতি মমতা মিশে রয়েছে। তোমরা কেউই আপারে এত চাপ দিও না,
ওর ভেতরে কি চলছে আমরা কেউই বুঝবো না। ও যা ঠিক মনে করবে ওটাই হবে। বকুল থেমে যেতেই দীক্ষা গাঢ় শ্বাসে নিঃশ্বাস ফেলল। বড় মামার দিকে তাকিয়ে বলল, আমি ঢাকায় যাব, শিশিরের সাথে মুখোমুখি কথা বলবো। একটা প্রশ্ন আছে আমার, তার উত্তর শোনার পরই আমি আমার সিদ্ধান্ত নেব। এই ভেঙে যাওয়া সম্পর্কটাই আর টানার মতো কিছুই অবশিষ্ট আছে কি নেই। তার কথা শেষ হতেই ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। কেউ কিছুই বলল না, শুধু অনুভূত হলো একজন মেয়ের বুকের ভেতরে দীর্ঘদিনের যন্ত্রণা স্তব্ধ হয়ে আজ প্রথমবার স্পষ্টভাবে উচ্চারিত হলো। বাইরে তখন নিশির নামা রাত। দুই একটা ব্যাঙ হঠাৎ করে ডেকে থেমে গেছে। দীক্ষা তার সিদ্ধান্ত জানিয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই বকুল দ্রুত পায়ে তার পিছু নেয়। বারান্দা পেরিয়ে দীক্ষা উঠোনের এক কোণে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকাতেই বকুল তার পাশে এসে দাঁড়ালো। রাতের নিশি তখনও চারপাশে থমকে আছে, শুধু দূর থেকে আসা ঝিঝি পোকার একঘেয়ে ডাক তার নীরবতাকে মাঝে মাঝে ভেঙে দিচ্ছে। দীক্ষার চোখে জল নেই, কিন্তু আছে গভীর এক শূন্যতা। বকুল তার কাঁধে আলতো করে হাত রাখে। সেই স্পর্শে কোনো সান্ত্বনা মিশে নেই, তবে আছে কেবল নিঃশর্ত সমর্থন। বকুল মৃদু কণ্ঠে কথা শুরু করলো, ভালোবাসা এক নদীর মতো। নদী যখন স্বাভাবিক গতিতে বয়ে চলে তখন দুপাশে ফসল ফলে, জীবনের বাঁচে। কিন্তু যখন সেই নদীর গতিপথ হারায়, উল্টো দিক পাল্টে অন্য পথের দিকে যেতে শুরু করে, সেটা আর নদী থাকে না, কেবলই জঞ্জাল আর ভাঙনের কারণ হয়। তখন সেই ভাঙন মেনে নিয়েই সরে আসা উচিত। দীক্ষা নিঃশ্বাস ফেলে ওর দিকে তাকালো। কিন্তু আমি যে ভালোবাসা ছাড়া বাঁচতে পারি না রে বকুল। তুই তো জানিস, শিশির আমার কাছে শুধুই স্বামী ছিল না, ও ছিল আমার পৃথিবী। মৃদু স্বরে বকুল হেসে উঠল সঙ্গে সঙ্গে। পৃথিবী? আপা, পৃথিবী কখনো কারোর ওপর নির্ভর করে টিকে থাকে না। পৃথিবী নিজের কক্ষপথে ঘোরে বলেই কোটি কোটি বছর ধরে তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। যে ভালোবাসা তোমাকে শক্তি জোগানোর বদলে দুর্বল করে দেয়, যে সম্পর্কে তোমার মানসিক শান্তি আর আত্মসম্মানটুকু অবশিষ্ট থাকে না, সেটাকে আর যাই হোক পৃথিবী বলা যায় না। সেটা একটা ভারী শিকল আপা, আর শিকল থেকে মুক্তি পাওয়াই বুদ্ধিমানের কাজ। বকুল আরো কাছে ঘেঁষে দাঁড়ালো। গোল থালার ন্যায় চাঁদ উঠেছে আকাশে, থই থই জ্যোৎস্না ভেসে যাচ্ছে পথঘাট। এই রাতকে ঘিরেই সৃষ্টি হয়েছে কত কবিতা, লেখনী, জীবন বদলে দেওয়া শব্দমালা। সেই চাঁদের দিকে একটা আঙ্গুল তুলে ধরল বকুল, চাপা স্বরে স্নেহ মাখিয়ে বলল, চাঁদকে একবার দেখো আপা। সে আলো পায় সূর্যের কাছ থেকে, কিন্তু সে কক্ষপথে সূর্যের কাছে নত হয়ে থাকে না। নিজের দূরত্ব বজায় রাখে বলেই তার নিজস্ব সৌন্দর্য বজায় থাকে, আর সে নিজের আলোয় রাঙানো হয়। তুমিও ওই চাঁদের মতো দীপ্তি তোমার ভেতরেও আছে। অন্যের কাছ থেকে আলো ধার করে ভালোবাসার ভিক্ষা চেয়ে কেন নিজেকে ম্লান করবে? দীক্ষা স্থির দৃষ্টিতে বকুলের দিকে তাকালো। তার ভেতরে জমা হওয়া দ্বিধা যেন হঠাৎই এই স্পষ্ট কথার স্রোতে ভেসে যেতে চাইল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কিন্তু সবাই বলে স্বামীর ঘর ছেড়ে আসা উচিত নয়। একটা সন্তান আসছে ওর মুখের দিকে চেয়ে। বকুল দীক্ষার হাতটা ধরে ফেলল শক্ত করে, মুখের কড়া কথা কেড়ে নিয়ে পড়ল। স্বামী? স্বামী তো একটা সম্পর্কের নাম, একটা দায়িত্বের বাঁধন। কিন্তু সেই বাঁধন যখন ভালোবাসার বদলে প্রতারণা আর নীরবতা নিয়ে আসে, তখন সেই সম্পর্কের চেয়ে আত্মমর্যাদা অনেক বেশি দামি। দেখো, মানুষ বলে সোনার দাম কখনো কমে না, ঠিক তেমনি তোমার আত্মসম্মান বোধের দামও কখনো কমতে দেওয়া উচিত নয়। মানসিক শান্তি যদি না পাও, তবে সেখান থেকে সরে আসাই মঙ্গল। কারণ শান্তি ছাড়া আর কোনো ঐশ্বর্য নেই আপা,
বিশ্বাস করো। বকুল থামল। দীক্ষার চোখ এবারে ভিজতে শুরু করলো। চাঁদের নরম আলোয় তাকাতেই আধো ছায়া আধো আধারিতে সে দীর্ঘশ্বাস ফেলল। সমস্ত যন্ত্রণা একটি প্রশ্নে নিয়ে এলো। আমার জায়গায় তুই থাকলে কি করতিস? পারতি এভাবে সব ছেড়ে চলে আসতে? আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি হয়তো শিশিরকে ভালোবেসে ভুল করতাম, কিন্তু একবার প্রতারিত হওয়ার পর আর ফিরে তাকাতাম না। আমার কাছে আমার শান্তি আর আমার আত্মসম্মান, এই দুটোই সবার আগে। যে মানুষটা আমাকে আর আমাদের সন্তানদেরকে দিনের পর দিন উপেক্ষা করে থাকতে পারে, সেই দুর্বল মানুষটার জন্য আমি আমার মূল্যবান জীবন আর এক মুহূর্তও নষ্ট করতাম না। আমি পারতাম আপা, কারণ নত হয়ে ভালোবাসা পাওয়ার চেয়ে একা থাকা অনেক সম্মানের। বকুলের কথাগুলো দীক্ষার হৃদয়ে বরফের মতো শীতল এবং তীক্ষ্ণ আঘাত আনলো। আঘাতটা কষ্টের হলেও সেটির ফল হিসাবে রয়েছে মুক্তি এবং স্পষ্টতা। দীক্ষা বুঝতে পারল বকুলের কথায় কোনো ভুল নেই। এইবার তার ভেতরে সেই মুক্তির আকাঙ্ক্ষা আরো দৃঢ় হলো। তুমি সিদ্ধান্ত নিয়েছো, তুমি স্বাধীন হবে, এটাই তোমার সবচেয়ে বড় প্রতিবাদ আপা। আমি তোমার সাথে আছি, কোনো ভয় করো না। কোনো জবাব দিল না দীক্ষা। গাল বেয়ে নরম ধারায় উষ্ণ চোখের জল গড়িয়ে চিবুক ছুঁয়েছে। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। সে চেয়ে রয়েছে ওই অটল হয়ে থাকা চাঁদটির দিকে। কি সুন্দর, কি মোহনীয়! একটি থালার ন্যায় দুধ সাদা গায়ে কালো রঙের দাগ যেন তারই অহংকারের প্রতীকী। হঠাৎ করে আবার বলে উঠল বকিল। সে চেপে এসে দীক্ষার পায়ে গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়েছে। চাপা স্বরে ফিসফিস করে বলছে, তুমি কার জন্য কার সঙ্গে যুদ্ধে নামবে আপা? দীক্ষা আচানক চমকে উঠল। এই প্রশ্নটা সে নিজেও নিজেকে করেছে, উত্তরও পেয়েছে, কিন্তু এই মুহূর্তে কিচ্ছুটি বলতে না পেরে দৃষ্টি সরিয়ে বকুলের শান্ত মুখপানে চাইল। দ্বিধার গ্রস্ত গলায় শুধালো, বুঝিনি। বকুল এবার সরাসরি দীক্ষার দিকে ফিরল। অকুত ভয় সত্যের দীপ্তি নিয়ে বলল, বলছি যাকে পেতে চাও সেই তো তোমার শত্রু হয়ে বসে আছে। তুমি যাকে ভালোবাসার দুর্গ ভেবে আক্রমণ করতে চাও, সে স্বেচ্ছায় সেই দুর্গ ছেড়ে বহু আগেই অন্য কোথাও চলে গেছে। তুমি ভাঙা দেওয়াল নিয়ে যুদ্ধ করছো, অথচ ভেতরে এখন কেবলই শূন্যতা। বকুল দীক্ষার দুই হাত শক্ত করে ধরে তার দিকে টানলো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আপা, আমি শুধু এই একটি প্রশ্নই করতাম, আর কোনো অজুহাত নয়, আর কোনো অভিমান নয়। দীক্ষা রুদ্ধ শ্বাসে তাকালো। আমি তাকে জিজ্ঞাসা করতাম, সে কি চায়? যদি সে আমাকে চাইতো, তবে আমি গোটা দুনিয়া একত্র করে তাকে রেখেই দিতাম, আমার এই সন্তানটার জন্য, আমাদের ভালোবাসার জন্য। কিন্তু যদি সে আমাকে না চাইতো, তবে তামাম দুনিয়া এক করে গেলেও তাকে আমি আর আমার কাছে রাখতাম না। কারণ আপা, জোর করে কাউকে বেঁধে রাখার নাম ভালোবাসা নয়। বকুলের কণ্ঠস্বর এবার নরম হয়, কিন্তু তার ভেতরের দৃঢ়তা ঠিকরে পড়ছে সেই সময়েও। ভয় পাচ্ছ তো? কি কি করে থাকবে তাকে ছাড়া? এই ভয়টা তোমার মনের গহীনে শিকড় গেড়ে বসে আছে, তাই না? একবার থেকেই দেখো না আপা, আমি সত্যি বলছি, কারোর অভাবে গায়ে জ্বর ওঠে না। বকুল একটু থামলো। বিশ্বাস করো, এই যে তুমি নিঃস্ব ভাবছো নিজেকে, এই নিঃস্বটা কেবলই একটা মানসিক ধারণা। তুমি তো একা নও, তোমার ভেতরে এখন একটা নতুন জীবন আছে, আর আমরা আছি তোমার পাশে। কাউকে ছাড়া বাঁচা যায় না, এই কথাটা কেবলই একটা মিথ্যা অভ্যাসের দাসত্ব আপা। তুমি একবার সেই দাসত্ব থেকে বেরিয়ে এসো, দেখো জীবন কত সুন্দর, কত স্বাধীন। দীক্ষা অবাক হয়ে মুগ্ধ চোখে তাকালো। তার ঠোঁটে সেই মলিন হাসিটুকুও নেই, আছে শুধু অপার বিস্ময়। এই তো সেই দিনের বকুল, কত বড় হয়ে গেছে, জীবন সম্পর্কে কত জ্ঞান তার। তার ছোট বোনটির কথায় যে গভীর সত্য লুকিয়ে আছে, যা সে তার এত বছরের জীবনেও বুঝতে পারেনি, আজ পরিষ্কার জলের মতো তার সামনে ভেসে উঠল। দীক্ষার ভেতরের সব প্রতিরোধ ভেঙে পড়ল। চোখের কোণে সামান্য জল চিকচিক করে উঠল, কিন্তু তা দুঃখের নয়,
বরং এক নতুন উপলব্ধির। সে তার গর্ভ অবস্থার ভার নিয়েই বকুলের দিকে ঝুঁকে এলো, তার কাঁধে মাথা রেখে কেবলই বলল, বকুল রে। বকুল তাকে এক হাতে বুকে জড়িয়ে ধরল। সে জানে এই মুহূর্তে দীক্ষার আর কোনো শব্দের প্রয়োজন নেই। তার সিদ্ধান্ত এখন কেবল সময়ের অপেক্ষা। প্রায় 1 মাস পর দীক্ষা আজ আবার তার সেই চেনা শহরে পা রেখেছে, যে শহর একসময় তার কাছে ভালোবাসার উষ্ণ আশ্রয় ছিল, কিন্তু আজ তা কেবলই একটা পোড়া ভিটের শূন্যতা। সাইমা বেগমের বাড়িতে ঢোকার সময় তার বুকটা ভারী হয়ে উঠল। পুরনো দিনের কোলাহল নেই, সব যেন এক থমথমে নীরবতার আস্তরণে ঢাকা। শর্মিলা আর সাইমা বেগম তাকে দেখে এগিয়ে এলেন। দীক্ষা তাদের স্নেহময় দৃষ্টিতে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে গেল সেদিকে, যেদিকে তাদের সেই বেডরুম, যেখানে তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল এবং অসমাপ্ত থেকে গেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক রাশ বাসি বাতাস তার মুখে এসে লাগলো। ঘরে কোনো আলো নেই, পর্দা সরানো হয়নি, তাই বাইরের মৃদু আলোয় ঘরটির ভেতর আবছা আলো ছায়ার কারুকার্য দেখা যায়। মাসখানেক ধরে তালাবদ্ধ ছিল এই ঘরটি, কিন্তু দীক্ষার মনে হলো যেন শত বছর ধরে এই ঘরের ভেতরের স্মৃতি ধুলো জমে আছে। দীক্ষার বুকটা একদম ভারী হয়ে উঠল, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। প্রতিটি আসবাব, প্রতিটি কোণ যেন তাকে নীরবে প্রশ্ন করছে, কেন এলে, কেন এভাবে সব ফেলে চলে গেলে। ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো সে। চোখ বুঝতেই পুরানো সব দৃশ্য চোখের পর্দায় ভেসে উঠল, ঠিক যেন একটা পুরনো সাদা কালো সিনেমা। দীক্ষার চোখ ঠকে গেল কোণের ড্রেসিং টেবিলটায়, যেন বহুদিনের নীরবতা জমে থাকা এক পুরানো স্মৃতিস্তম্ভ। কাচের ওপর পুরো ধুলোর স্তর, লিপস্টিক চিরুনি এলোমেলো, আর চারিদিকে এক ধরনের নীরব বিষণ্ণতা। দীক্ষা টেবিলটার দিকে এক অদ্ভুত টান অনুভব করলো। এই আয়নার সামনে দাঁড়ালেই তো হতো। চুল বাঁধতে যেতেই শিশির পেছন থেকে এসে তাকে জাপটে ধরতো, ঘাড়ের কাছে মুখ লুকিয়ে বলতো, আমার বউটাকে আজ এত সুন্দর লাগছে কেন। সেই উষ্ণ শ্বাস, সেই আদরের ঝাঁপ, সেই উন্মাদনা, ফিসফাস, সব যেন আজও কাচের ভেতরে আটকা পড়ে আছে। অথচ আয়নায় ঠান্ডা পৃষ্ঠে আজ আর কোনো নিঃশ্বাসের কুয়াশা জমে না। দীক্ষা হাত বাড়িয়ে কাজ ছুঁতে মনে হলো সে যেন অতীতের গাঢ় উষ্ণতা খুঁজছে, যা বহু আগেই মুছে গেছে, শুধু ধুলো রয়ে গেছে। ধীরে ধীরে সে এগোতে লাগলো বেলকুনির দিকে। পর্দা সরাতেই কনকনে শীতের বাতাস তার গালে আঘাত করলো। ব্যালকনির দুইটা চেয়ার এখনো পাশাপাশি পড়ে আছে, যেন তাদের দুজনের নাম লেখা আছে তাতে। কত রাতের আড্ডা, 2 কাপ ধোয়া ওঠা চা, নরম আলোয় ছোট ছোট স্বপ্ন, সব মিলে মিশে এখানে ছিল। শিশির প্রায়ই আকাশের দিকে হাত তুলে দেখিয়ে বলতো, দেখো দীক্ষা, ওই তারাগুলো আমাদের মতো, কেউ কারোর খুব কাছে নয়, খুব দূরেও নয়, কিন্তু আলো দিতে ভোলে না কখনো। সেই কথা শুনে দীক্ষার বুকের ভেতর কত স্বপ্ন ফুটে উঠত। আজ সেই একাই আকাশ, একই চেয়ার, এক বসানো নিস্তব্ধতা, কিন্তু কোথাও নেই সেই আলো। দূরের ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে দুলছে, যেন ভেঙে পড়তে চাইছে ওরাও। দীক্ষার চোখ ভিজে উঠল, কিন্তু জল নামলো না। তার বুকের ভেতরে জমে থাকা শোক বুঝি বাইরে বেরোনোর পথ খুঁজে পেল না। শেষে তার চোখ গিয়ে থামলো বিছানার ওপর। সেই বিছানাটা যেন ঘরের সবচেয়ে কাষ্ঠকাঠিন সত্য। সাদা চাদর ভাঁজ করা, অথচ তার গায়ের ওপর অদৃশ্য দাগ, উষ্ণতার স্মৃতি, ভাঙনের প্রতিধ্বনি। এই বিছানার ওপর কত রাত তারা দুজন শরীরের উষ্ণতায় এক হয়ে গিয়েছিল। শরীরের চুলে হাত বুলিয়ে দেওয়া, শিশিরের। দীক্ষার ঘুম ভেঙে গেলে তাকে জড়িয়ে ধরা, মধ্যরাতে ফিসফিস করে স্বপ্ন বলা, কি ছিল না তখন। আজ সেই সব স্মৃতি জমাট বরফ হয়ে আছে কাঠের কাঠামোর ভেতরে। বালিশের গায়ে মুখ গুজতেই দীক্ষার মনে হলো ঘরটা এক নিমিষেই তাকে ভেতর থেকে চেপে ধরেছে,
শ্বাসরোধ করে দিচ্ছে। সে আর থাকতে পারল না, ভারী পায়ের শব্দের ঘর থেকে বেরিয়ে এলো। অন্তর জানে এই ঘর আর তার নয়, এই ঘর শুধু স্মৃতির শবদেহ বহন করে। এখানে ভালোবাসা ছিল ইলিউশনের মতো, দেখতে মায়াবী হলেও ভেতরে পচে থাকা প্রতারণার গন্ধ। এই চার দেওয়ালে তার ভবিষ্যৎ নেই, যা আছে তা শুধুই অতীতের ছাই, যন্ত্রণার ভার আর মুক্তির পথে ঠেলে দেওয়া নিঃশ্বাস, নিঃশব্দ প্রার্থনা। এই ঘর থেকে বেরিয়ে আসাটাই তার জন্য প্রথম বিজয়, প্রথম মুক্তি। দীক্ষা যখন তার স্মৃতি আর বেদনার প্রকাশে নিজেকে ক্ষতবিক্ষত করতে ব্যস্ত, তখন রান্নাঘরের লাগোয়া বারান্দায় সাইমা বেগম আর খালেদা বেগম শীতল পরিবেশে বসেছে। একটি ছোট্ট টেবিলের ওপরে রাখা দুটি চায়ের কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। শীতের দুপুরের সেই সামান্য উষ্ণতা তাদের ভেতরের উদ্বেগ কমাতে পারছে না মোটেও। দুজনের চোখেই চিন্তা আর ভারাক্রান্তের ছাপ। সাইমা বেগম চায়ের কাপটা দুই হাতে ধরে উষ্ণতা নিচ্ছে, তার দুর্বল কণ্ঠস্বর কেঁপে উঠল কথা বলতে গিয়ে। বেআইন, আপনার মেয়ে বলেছিল না আমার ছোট বৌমা এমনিতেই এত লক্ষ্মী মেয়ে। এই ঘরটা ও ফুলের মতো সাজিয়ে রেখেছিল, আজও এসেছে। আমার একদিকে খুব ভালো লাগছে, আবার খুব চিন্তা হচ্ছে। সত্যি করে বলেন তো বিয়ান, দীক্ষা কি একবারে এসেছে নাকি আবার ফিরে যাবে? সাইমা বেগমের কণ্ঠে হতাশা আর একরাশ মিনতি মেশানো। তিনি দীক্ষাকে কেবল পুত্রবধূ নয়, মেয়ের চোখেই দেখেন। এ কথা খালেদারও জানা। খালেদা বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন, তার চোখেও গভীর ক্লান্তি। নিজের পেটের এক সন্তানের কারণে আজ তিনি অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে, আরেক সন্তানের জীবন বিপন্নের মুখে। কি যে বলবেন আর কি যে বলবেন না, বুঝ খেয়ালে আসে না। আমি জানি না ও কি সিদ্ধান্ত নেবে। ও শুধু বলেছে শিশিরের সঙ্গে আগে মুখোমুখি কথা বলবে, তারপরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ওর নীরবতা দেখে আমার ভয় হচ্ছে। ওর ভেতরের কষ্টটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি চায়ের কাপে নিঃশব্দে চুমুক দিলেন। ওকে আমি কোনো চাপ দেইনি। এই সময়ে ওর মানসিক শান্তি সবার আগে প্রয়োজন। আমার বড় ভাই ওকে বুঝিয়েছে সন্তানের জন্য ফিরে আসা উচিত, কিন্তু দীক্ষা আমাদের কারোর কথাই সিদ্ধান্ত নেবে না বলে মনে হয়। সাইমা বেগম হঠাৎ করে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চায়ের কাপটি সাবধানে নামিয়ে রাখতেই তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি শাড়ির আঁচলে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলেন। আমার সাধের সংসারটা, আমার শিশির কেন এমন করলো? কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিল? আমার এই সুন্দর সংসারে কার নজর লেগে এমন এলোমেলো হয়ে গেল? এই ভেবে ভেবে আমি রাতে এক মুহূর্ত ঘুমাতে পারি না বিয়ান। ও কেন বুঝলো না দীক্ষার মতো মেয়ে, ওর মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সাইমা বেগমের কান্নার শব্দে খালেদা বেগম স্থির হয়ে রইলেন। তিনি কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না। তার পেটের সন্তানের জন্যই তো আজ এই পরিস্থিতি। তার সান্ত্বনা দেওয়াটা এখন কেবলই প্রহসন মনে হবে। তিনি কি বলবেন? যে মুখোশধারী সাপ এই সংসারের ভিত্তি ভেঙেছে, তাকে তো তিনি অস্বীকার করতেও পারেন না। খালেদা বেগম শুধু তার হাতে হাত রেখে মৃদু স্বরে বলেন, কাঁদবেন না ভিয়ান, সব ঠিক হয়ে যাবে। খোদা যা করেন ভালোর জন্য করেন। কিন্তু তার নিজের কণ্ঠস্বর যেন কাঁপছে। কথা বলতে গিয়ে তিনি নিজেও জানেন এই পরিস্থিতিতে সব ঠিক হয়ে যাবে। কথাটি বলা কেবলই একটি অলীক সান্ত্বনা। দীক্ষা তার বিষাদের ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এলো। সেখানে আগে থেকেই বসে আছে শিশিরের বড় ভাই রুমেল এবং তার স্ত্রী শর্মিলা। দুজনের মুখেই গভীর উদ্বেগের ছাপ। দীক্ষাকে দেখেই শর্মিলা উঠে এসে তাকে হাত ধরে বসালো। আসো, বসো। তোমাকে দেখে যে কত শান্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। দীক্ষা শান্তভাবে বসলো। রোমেলা হতাশ গলায় বলল, দীক্ষা, তুমি জানো বোন, আমি কখনো শিশিরের পক্ষ নেইনি। ওর এই কাজটা শুধুই ভুল না, চরম অন্যায়। কিন্তু তুমি তো সব বোঝো। এই বাড়িতে তুমি সবচেয়ে বুদ্ধিমান বলে আমি মনে করি। তোমার মনও ভীষণ নরম।
ভাঙা জিনিস তো জোড়া লাগানো যায় দীক্ষা, শুধু চেষ্টা করতে হয়। দীক্ষা চুপ করে আছে দেখে রুমেল আবারও বলতে লাগলো, দেখো, শিশির ওর ভুলের জন্য চরম শাস্তি পাচ্ছে। চাকরি তো নেই, ঘর থেকেও বের করে দেওয়া হয়েছে। আর মা, মা তো পুরো ভেঙে পড়েছেন। তিনি খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছেন। মায়ের জন্য হলেও তুমি একবার ভাবো দীক্ষা, তোমার সন্তানটা বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে। এই সংসারটা ভেঙে গেলে তার দায়ভার কি তোমার উপরে পড়বে না? আমার উপরে পড়বে? কেন? আমি কি যেচে পড়ে এই সংসার ভাঙতে চাইছি নাকি? আমি সেটা বোঝাইনি, কি যে বলবো। সিচুয়েশনটা এত খারাপ আর এত ঘেটে গেছে। সত্যি বলতে, তোমাকে বোনের নজরে মেনে নিতে পেরেছি, আর কাউকে পারবো কিনা জানি না। পারবেন, আমাকে যখন পারছেন অন্য কাউকেও পারবেন। রুমেল নিশ্চুপে শর্মিলার মুখের দিকে তাকালেন। শর্মিলা বলে উঠল এবারে, ও যা বলেছে সেটা আমাদের সবার মনের কথা। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মা সত্যি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছেন। রাতে ঠিকমতো ঘুমান না, ঠিকমতো খান না, সারাক্ষণ শুধু তোমার আর তোমার অনাগত সন্তানের কথা বলেন, শিশিরের কথা বলেন। তোমাদের দুজনকে নিয়ে খুব দুঃখ করেন। শিশিরের এই অন্যায়ের জন্য মা ওকে বাড়ি ঢুকতে দেয়নি। উনি তোমাকেই বেছে নিয়েছেন। এমন শাশুড়ি কজন পায় বলো? তুমি যদি চলে যাও তবে মা খুব একা হয়ে যাবেন। শর্মিলা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে দিল, কিন্তু শান্ত কণ্ঠে বলল পরের কথাগুলো। তবে এটাও সত্যি যে জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমারই হবে। আমরা তো শুধু তোমাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারি, জোর করতে পারি না। তোমার মনে যে কষ্ট আছে তা আমরা বুঝতে পারছি, কিন্তু যদি তোমার এক বিন্দুও মনে হয় এই সংসারে ফিরে এসে তুমি শান্তি পাবে, তোমার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তবে এসো। আর যদি মনে হয় সরে যাওয়াই তোমার জন্য মুক্তি, তবে সেটাই করো। তোমার জন্য শুভ কামনা সব সময় থাকবে। রুমেল এবং শর্মিলার কথাগুলো দীক্ষা মন দিয়ে শুনল। সে জানে এই পরিবারটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার ভেতরের আত্মসম্মান বোধ আর রমিলা মামির দেওয়া স্বাধীনতার মন্ত্র তাকে পিছু হটতে দিচ্ছে না। দীক্ষা মাথা তুলে রুমেল এবং শর্মিলাকে দেখল, বলল, আপনারা সবাই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এটা আমার সাত কপালের ভাগ্য। কিন্তু আমার এখানে নিজের বুকের ওপরে ইশারা করে বলে, শান্তি নেই। আমি শিশিরের সাথে কথা বলি, তারপরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। রুমেল এবং শর্মিলা আর কথা বাড়ালো না। অতঃপর তিনজনই গম্ভীর হয়ে রইল বেশ অনেকটা সময়। সন্ধ্যের পরে সেই স্নিগ্ধ আলো আজ অস্বাভাবিক রকম ভারী। ঘরের দাওয়ায় আলোর অন্ধকারের পালা বদলের আর্তনাদের ভাঁজ লুকিয়ে আছে। চারিদিক স্তব্ধ, এমন নিস্তব্ধতা যেখানে বাতাসও নিঃশব্দে হেঁটে বেড়ায়, যেন জানে আজ একটি সম্পর্কের শেষ পর্ব মঞ্চস্থ হবে। শিশির দাঁড়িয়ে আছে দরজার সামনে দীর্ঘ কয়েক মুহূর্ত ধরে, হাতে মুঠো পাকিয়ে আবার আলগা করছে। বুকের ভেতরটা চঞ্চল অশান্তিতে দুলে উঠছে। এই ঘর, এই চৌকাঠ, যেখানে কোনো এক সময় তার নাম উচ্চারণ হতো, আজ সেখানে দাঁড়িয়ে অপরাধীর মতো শ্বাস নিচ্ছে সে। সাইমা বেগম ফোন করেছিলেন, তার কণ্ঠের অদৃশ্য ওজনে শিশির চলে এসেছে, কিন্তু আসার আগে ত্রিনাকে বোঝাতে গিয়ে তার যা তা অবস্থা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে রাগ, তারপর কেঁদে কেটে একসা বারবার বলেছে, আপনি গেলেই আর ফিরবেন না আমি জানি। ও কি এমনি এমনি এসেছে নাকি? আমার বোনকে আমি চিনি না? তোমায় আটকে ফেলবে আমি জানি। অনেক চেয়েও বোঝাতে পারেনি ত্রিনাকে, তবুও শিশির এসেছে। ওকে তো আসতেই হতো। কিছু অধ্যায় আছে যেগুলো বন্ধ করতে গেলে হাত কাটে, তবুও বন্ধ করতেই হয়। দরজা খুলতেই পুরনো স্মৃতি ও অপরাধ বোধের ঘ্রাণ শিশিরকে স্তব্ধ করে দিল। একটু এগিয়ে তার দৃষ্টি থমকে গেল। সোফার ওপরে শান্তভাবে বসে আছে দীক্ষা, কিন্তু সেই শান্ততার ভেতরে এক ক্রান্তিকালীন ঝড় লুকিয়ে আছে যেন। দীক্ষার পেট আরো উঁচু, মুখে ক্লান্তির তীব্র রেখা, চোখের নিচে কালো ছাপ, রাত্রিব্যাপী জেগে থাকা অশান্ত দিন ও রাত্রির প্রমাণ যেন।
তার অযত্নে ছড়িয়ে থাকা চুল, ঢিলেঢালা পোশাক সবকিছু সাক্ষী দিচ্ছে একটি নীরব লড়াইয়ের। দীক্ষার চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। সেই চোখ, এক অদ্ভুত গভীরতা, বিষণ্ণতা, প্রত্যাখ্যান, অথচ কোথাও যেন একটা অমোঘ টান, যা শিশিরকে হঠাৎ করেই অস্থির করে তুলল। এই মুহূর্তে দীক্ষার মনে হচ্ছে কারোর হাত তার হৃদয়ের গভীরে ঢুকে ছুরি ঘষে দিচ্ছে। আশ্চর্যের ব্যাপার, যে মানুষটা তাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, যে মানুষ প্রতারণার কায়দায় তাকে ডুবিয়ে রেখেছে, যে মানুষ তার গর্ভের নিষ্পাপ প্রাণকেও ভয়ঙ্করভাবে উপেক্ষা করেছিল, আজ সেই মানুষটিকে দেখেই কেন তার বুকের ভেতর আবার আগুন জ্বলে উঠছে। নারী মন, হৃদয় নির্দয় এবং দুর্বল একই সাথে, অন্তত দ্বন্দ্বে, অদ্ভুত দ্বন্দ্বে ভরা। শিশির এক পা এগোতেই হাত থেকে প্লাস্টিকের ব্যাগটা নিচে পড়ে গেল। হাত কাঁপছে, চোখের ভাষা বলছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর পরিচিত মানুষটাকে সে একই সাথে দেখছে। দুজনের চোখে চোখ পড়তেই ঘর জুড়ে অদৃশ্য ঝড় বয়ে গেল। তাদের মাঝে কেউ কথা বলল না, কিন্তু দুই হৃদয়ের ভাঙা আওয়াজে ঘরটা যেন কেঁপে উঠল, নাকি কেঁদে উঠল। কেমন আছিস? প্রশ্নটা শুনে দীক্ষা এক ঝলকে হেসে উঠল। সে হাসি নয়, যেন হৃদয়ের গহীনে জমে থাকা কষ্টের স্রোত হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তার সমস্ত সত্তা যেন চিৎকার করে বলতে চাইল, দেখো না সবাই, এই সেই মানুষ যে আজ আমায় জিজ্ঞাসা করছে কেমন আছি। সেই কণ্ঠস্বর যা একদিন আমার ভালো থাকার একমাত্র কারণ ছিল, সেই কারণটিকে নির্মূল করে আমাকে শূন্যতার পথে ছুঁড়ে ফেলে দিয়ে আজ আবার জানতে চাইছে, কুশল বিনিময় করছে। দীক্ষার অপ্রকৃতস্থ হাসি দেখে শিশির কপালে ভাঁজ পড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো। সামান্য রাগ হলো বৈকি। সে কি এমন মারাত্মক কিছু জিজ্ঞাসা করে ফেলেছে? মেয়েটির আদিক্ষেতা এত কিছুর পরেও কমলো না। আমি কি হাস্যকর কিছু বললাম? শিশিরের কণ্ঠস্বর পুনরায় ভারী, গমগমে শোনালো। দীক্ষা প্রাণপণে হাসি থামানোর চেষ্টা করে, অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে শুধালো, হুম, না না, আর আমার আসলে, কয়েকবার খক খক করে কেশে শেষমেশ হাসি থামালো সে। দুই চোখের পাতা বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শিশির হয়তো ভাবছে হাসির দমকে তার চোখে জল এসেছে, কিন্তু দীক্ষা নিজেই জানে এই অশ্রু জল কতখানি বুক ফাটা, স্বপ্ন ভাঙা জলের প্রতিচ্ছবি। মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেছে বুঝি? কেন যে হাসছি, কেন যে কাঁদছি নিজেই বুঝতে পারছি না। কাঁদছিস নাকি? তার কপালে সামান্য উদ্বেগ মিশালো এবার। রুক্ষতায় ভরা সেই চোখ দুটির দিকে চোখ রেখে দীক্ষা মাথা নাড়ালো। হুম, কাঁদছি না। একটা দীর্ঘশ্বাস সন্তর্পণে তার বুক চিরে বেরিয়ে আসে। গভীর সেই আহাকারকে শিশির খেয়াল করার আগেই হাওয়ায় মিশিয়ে দিল দীক্ষা। ভেতরে চল। শিশিরের কথায় দীক্ষা খুব আলগোছে হাঁটুর ওপর থুতনিটা রাখে, ঠিক সেভাবে যেভাবে তার ভাঙা হৃদয়ের টুকরোগুলো সে নতুন করে যত্ন করে আগলে নিচ্ছে। এখানেই বসি, সংক্ষেপে শুধালো। ওরা বসেছে ব্যালকনির সেই চিরচেনা পাশাপাশি রাখা চেয়ার দুটিতে। এই সেই জায়গা যেখানে শুরু হয়েছিল তাদের ভালোবাসার রূপকথা, যেখানে কত নির্ঘুম রাত জ্যোৎস্নার মায়াবী আলোয় মাখা হতো তাদের শরীর, যেখানে একজন আরেকজনের জন্য ভরসা, আস্থা আর বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল। দীক্ষার আজও মনে পড়ে সেই রাতের কথা, তাদের বাসর রাত হিসেবে পরিচিত রাতটি। ঘোর আমাবস্যা ছিল সেই দিন। ঢাকা শহরের ব্যস্ত জীবনে এইসবের হিসেব রাখে কজন? রাখলে হয়তো ভরা পূর্ণিমার আলোয় বিয়েটা করতো তারা। সেই তামচ্ছন্ন রাতের আধারে এই বেলকুনির ঝিরিঝিরি বাতাসে দাঁড়িয়েছিল দুজনে। দীক্ষার মাথাটা ছিল শিশিরের বুকে, আর শিশিরের দেওয়ালে বুক পিঠ ঠেকিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল, যেন এক জীবনে যা কিছু চাওয়া ছিল সবকিছুই পূর্ণ হয়ে গেছে তার। যেন চাওয়ার আর কিচ্ছু নেই, কিচ্ছু না। পুরো পৃথিবীটাই যেন তার হাতের মুঠোয় চলে এসেছে। সেই রাতে শিশির বলেছিল, মহারানী শোন, এই রাতটা কি অন্ধকার দেখেছিস? বুকের ভেতর খরগোশের বাচ্চার মতো ঢুকে থাকা দীক্ষা জবাব দিয়েছিল,
দেখেছি। এই রাতের মতোই আমাদের জীবনটা হয়েছিল এতদিন। আলোর ছিটেফোঁটা হয়তো ছিল, কিন্তু অন্ধকারটাই ছিল বেশি। ভয়ঙ্কর এক অমাবস্যা। জ্যোৎস্নার লেশ মাত্রও ছিল না। কেন ছিল না জানিস? কেন? কারণ আমার আকাশে চাঁদ ছিল না। আজ সেই চাঁদকে রেজিস্ট্রি করে নিজের নামে লিখে নিয়ে এসেছি। এবার আর অমাবস্যা হবে না, শুধুই জ্যোৎস্না। দীক্ষার চোখ ভিজে এসেছিল সেদিন। নিজেকে পরম সৌভাগ্যবতী মনে হয়েছিল তার। জীবনের চাওয়া পাওয়া যা কিছু ছিল তা যেন সেই দিনই পূর্ণ হয়েছিল। সেই রাতের কথা আজও ভাবতে বসলে দুই চোখ ভিজে ওঠে। মন কথা শুনতে চায় না। অবাধ্যতার চূড়ান্ত যেন নিঃশ্বাসটাকে আটকে দিতে চায়। দীক্ষা মাথা তুলে সোজা হয়ে বসলো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আর। প্রবল ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়তে ওই বুকে, যে বুকের রাজত্বে একসময় কেবলই দীক্ষার নাম লেখা ছিল। কিন্তু দীক্ষার বুক জ্বলে যায়, চোখ লাল হয়ে আসে। চারপাশের সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করে ভীষণভাবে। কেন কিছু কিছু ক্ষেত্রে মানুষ এতটা অসহায় হয়? কেন এই অসহায়ত্বকে মেনে নিতে হয়? চারপাশে থমথমে নীরবতা। সেই নীরবতা ভেঙে শিশির নড়ে চড়ে উঠল। কণ্ঠটা অদ্ভুতভাবে কাঁপছে তার। কি হলো? এমন করছিস কেন? দীক্ষা ঠান্ডা স্বরে বলো। কেমন করছি? হাসফাস করছিস? দীক্ষার চোখ নিষ্ফল রাগের ঝিলিক দেখা গেল উত্তর দিতে নিয়ে। তো আমার কি করা উচিত? পায়ে ঘুঙুর বেঁধে নাচবো? তুই বল, আমি নাচি দেখ। শিশির বিরক্ত হলো। ভেতরে দমিত উত্তাপটা বেরিয়ে এলো। আমার সাথে তেড়ামি করবি না, অনেক সহেছি। আমি তেড়ামি করে কথা বলি, তা নয় তো কি? সাপের মতো হিসহিস করছিস দেখে ভালো মনে জিজ্ঞাসা করলাম, অসুবিধা নাকি? সুন্দর করে উত্তর দিলেই তো হতো। দীক্ষার কণ্ঠটা নিমিষে ভারী হয়ে গেল। আমার জীবনে তুই সুন্দর কিছু রাখিসনি শিশির। সুন্দর উত্তরটা আসবে কোথা থেকে? এই যে এখন বিরক্তি ঢালছিস, এটা আরো আগে করলে ভালো হতো। তাহলে তোর আসল মনটা আমি চিনতাম, হয়তো আমরা আজ এখানে আসতাম না। শিশির একটু ঝুঁকে এলো, চোখে কঠিন নিরাসক্তি নিয়ে। তুই কখনো আমাকে আমার মতো হতে দিয়েছিস? সব সময় তোর পছন্দ, তোর মতামত। আমি আমি কোথায় ছিলাম? বিয়ের দিনটাও তোর অফ হোয়াইট পছন্দ, তাই আমার সেটাই পড়তে হলো। আমার যে সি গ্রিন পরার স্বাদ ছিল, জানতিস? দীক্ষা থমকে গেল। বলওনি কখনো। আর শপিংয়ে তুই তো বললি তুই পছন্দ করে নে, আমি তো জোর করিনি। শিশির তাচ্ছিল্য হাসি হাসলো। মুখে বলেছিলাম বটে, কিন্তু তুই তো চাইতি সবকিছুর ওপর তোর ছড়িটা ঘুরুক। ঝামেলা এড়াতে আমি চুপ থেকেছি। আর ফলাফল? শিশির উত্তর দিতে পারল না। চেয়ারটা ঠেলে পেছনে হেলান দিল। একটা অস্থিরতা নেমে এলো ওর শরীর ভঙ্গিতে। পায়ের ওপরে পা তুলে সিগারেট ধরালো। দীক্ষার সাথে সাথে বলল, বাহানা খুঁজলে হাজারটা পাওয়া যায়, আর একসাথে থাকার কারণ খুঁজলে একটা হলেই যথেষ্ট। তুই থাকতে চাসনি, এই তো মূল কথা। তাই আমাদের মাঝে তৃতীয় কেউ এলো। কেমন আছিস? ভালোই নিশ্চয়। আমি যা দিতে পারিনি তৃণা দিচ্ছে তো। শিশিরের মুখ বিরক্তিতে বিকৃত হয়ে গেল। সিগারেটটা ছুঁড়ে ফেললো বেলকনি দিয়ে। আমি কেমন আছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমাদের কি করবি। দীক্ষা খুব হাসলো। কিছু করার আছে? তাহলে ডেকেছিস কেন? একটা কথা জিজ্ঞাসা করতে। কি? দীক্ষা চেয়ার সরিয়ে ঠিক শিশিরের সামনে এসে বসলো। হাঁটু স্পর্শ করে গেল দুজনের। সেই পুরনো নীরবতার শিহরণ যেন মুহূর্তেই ছুঁয়ে গেল তাকে। শিশিরের চোখ নিষ্পলক, শান্ত কিন্তু অচেনা। দীক্ষার ভেতরটা কেঁপে ওঠে। শিশিরের মুখভঙ্গিতে কিছু নেই, কেবল কপালে দুই একটা ছোট ভাঁজ। চোখ জোড়া এই মুহূর্তে নিটোল পরিশ্রান্ত। দীক্ষার খুব ইচ্ছে করলো একবার ওই চোখ জোড়া ছোঁয়। লম্বা ঘন পাপড়ি যুগলে আঙ্গুলের ডগায় ছোঁয়। গালের ছোপ ছোপ দাগ পড়েছে কয়েকটা। ব্রণ থেকে খোঁটাখুটি করলে যেমন হয় ওই রকম। মানুষটা কি নিজেকে আয়নায় দেখে না? মুখটা দেখে যে কেউ স্পষ্ট বলে দিতে পারবে মানুষটা ভালো নেই। তবুও কিসের এত কঠোরতা, কপটতা? সে তাকালো শিশিরের চোখের ভেতরে, বুঝতে চাইল অপরাধী হলে মানুষের চোখ কি থরথর করে না? একটু কি নুয়ে পড়ে না? আসামির কাঠগড়ায় নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেও কি করে চোখ লুকিয়ে নেয়?
সে শান্ত শীতল জলের গলায় জানতে চাইল, দুহাতে তুলে যা দিয়েছিলাম সেটাতে আঘাত করতে তোদের একবারও অসুবিধা হলো না? একবারও ভাবলি না আমি চলে গেলে আমায় ছাড়া থাকতে পারবি কিনা? আমাদের কথা প্রতিজ্ঞা ভাঙার আগে একবারও কি বুক ধড়ফড় করেনি তোর? শিশির নড়ল না, শুধু চোখের গভীরে একবার ঝলকে উঠল কিছু অপরাধ, নাকি অভিমান, না অন্য কিছু। দীক্ষা বোঝার আগেই নিভে গেল। মনে ভেসে উঠল কিছু লাইন, টলমলে যন্ত্রণার প্রতিচ্ছবি। যাকে চেয়েছিলাম প্রাণের চেয়েও সে পেল আমাকে, তবুও নিল না। হাত বাড়িয়েছিলাম আমি একখানা পাথর খণ্ডের দিকে। দীক্ষা মৃদু হাসল, যন্ত্রণায় চূর্ণ করা হাসি। আমার সাথে থাকতেই হবে, এটা বলছি না। ভালো লাগা কমে গেছে, ইটস ওকে, কিন্তু সেই কমে যাওয়ার অনুভূতিটা সবার আগে আমাকে জানানো উচিত ছিল। তৃতীয় কেউ আসার আগে আমাকে একবার সুযোগ দিতে পারতি। পিঠ পেছনে ছুরি চালালে সেটার নাম কাপুরুষতা দেওয়া হয়। শিশির ঠান্ডা স্বরে বলল, আমি কি করেছি না করেছি তার জাস্টিফাই তোকে দেব না। তুই কি চাস তাই বল। দীক্ষা তাকিয়ে রইল, কিছু বলতে গিয়ে থেমে গেল, তারপর নিঃশ্বাস ফেলে বলল, একটা সরি অন্তত জানাতে চাই তোর ঔরসজাত সন্তানকে প্রতারণা করলেও তুই অনুতপ্ত ছিলি। সরি? হায়, ভালো বললি। পাওয়ার যোগ্যতা রাখি না বলছিস? তাই কি বললাম? তাই তো বলছিলাম। তাহলে তাই? শিশির, হুম, তুই খুব স্বার্থপর রে। ভয় হয় আমার, নিজের জন্য না, তোর জন্য। সেলফিশ মানুষরা কখনো ভালো থাকতে পারে না। জীবনের এক জায়গায় গিয়ে তাদের হিসেব মেলে যায়। আমি বিশ্বাস করি যা হারাচ্ছি তার চেয়ে বেশি পাবো, কিন্তু তুই, তুই কি হারালি জানিস না। যদি কোনো দিন এক আনাও পাস আমাকে জানাস, সত্যি খুশি হব। জবাব দিতে পারল না শিশির। নিঃশব্দতাকে গ্রহণ করতেই দরজা আর বেলকনির হাওয়ায় শব্দ ছাড়া আর কিছুই রইল না আশেপাশে। দীক্ষা উঠে দাঁড়ালো, চোখ দুটি কেমন যেন আগুনের মতো, তবে স্থির। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, চল। শিশির ভুরু কুঁচকাল, কিসের সিদ্ধান্ত? দীক্ষা খানিকটা থেমে খুব শান্ত স্বরে বলল, এই যে দুই হাত বাড়িয়ে ধরা হৃদয়টা, সেটা কাটা গেছে, সম্পর্কটা মরে গেছে অনেক আগে। সিপিআর দিয়েও মৃত্যু থেকে ফিরিয়ে আনা তো যায় না, এবার দাফনই শ্রেষ্ঠ। দুজনের উপরে শীতল বাতাস বয়ে যেতেই এক সম্পর্কের চিতা যেন ঠিক এই মাত্র নিভে গেল। বেলকনির শীতল বাতাস আর দুটো মানুষের চিত্তার মতো সম্পর্কের ছাইটুকু নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলো। দীক্ষা দরজা খুলে ঘরে ঢুকে গেল। শিশির তখনও চেয়ারে বসে, হাতে সিগারেটের পোড়া অংশটুকু আবার ধরিয়েছে। একসময় নিঃশব্দে সেও উঠে দাঁড়ালো। এই সিদ্ধান্ত, এই দাফনের প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য অপেক্ষা করছিল একটি গোটা পরিবার। ঘরের ভেতরের আবহাওয়াটা থমথমে বাহারি, কোনো মেঘ জমে আছে প্রতিটি কোণে। বসার ঘরে সাইমা বেগম, খালেদা বেগম, শর্মিলা, রুমেল এবং ঝুমা সবাই ছিল। সবার চোখে উদ্বেগ আর চাপা উত্তেজনা। দীক্ষা আর শিশিরের এই মুখোমুখি বসার ফল কি হবে তা বোঝার জন্যই সবাই উৎকণ্ঠিত। সাইমা বেগম বারবার চোখ মুছছেন, কোনোভাবেই হৃদয়ের দুর্বলতাকে চাপতে পারছেন না তিনি। খালেদা বেগম পাথরের মতো বসেছিলেন, তার চোখ দূরে কোথাও স্থির। রুমেল হাতের মুঠো শক্ত করে বসে আছে। দীক্ষা ঘর থেকে বেরিয়ে এলো, তার মুখমণ্ডল শান্ত হিমশীতল, চোখে নেই এক ফোঁটা জল, শুধু এক স্থির পোড়া খাওয়া দৃষ্টি। ঠিক তার পেছনেই এলো শিশির, তার চেহারায় এক ধরনের অদ্যত্ত উদাসীনতা। দীক্ষা কোনো ভূমিকা করল না, ঘরের মাঝখানে দাঁড়িয়ে সরাসরি তার ঘোষণা দিল, আপনারা সবাই অপেক্ষা করছেন কি হয়, তাই না? আমাদের সম্পর্কের আর কিছুই হওয়ার নেই। এই সম্পর্কটা আজকের পর থেকে আর নেই। আমি শিশিরকে ডিভোর্স দিতে চাই। ঘোষণাটি যেন বজ্রপাতের মতো শোনালো, ধক করে উঠল উপস্থিত প্রতিটি সদস্যের বুক। আর আমি এই বিচ্ছেদের প্রক্রিয়াটা নিজের তরফ থেকে শুরু করব। আমার আর ওর মাঝে কোনো সম্পর্ক আর বাকি নেই। শিশির এতক্ষণ চুপ করেছিল, দীক্ষার এই দৃঢ়তা আর অগ্রগামিতা দেখে।
তার পৌরুষে আঘাত লাগলো। সে তাচ্ছিল্যে হাসি হাসলো। আমাকে কি এতই কমজোর মনে হয় তোর? ডিভোর্স দিলে আমি দেব? তোকে আমার দয়ার পাত্রী হতে হবে না। দেনমোহর যা বাকি আছে তা পুরোটা শোধ সহই দিব। কত যেন বাকি আছে? দীক্ষা ধীরে ধীরে শিশিরের দিকে ফিরল। তার চোখে আগুন জ্বললেও কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। যাই থাকুক, আমি চাই না। ওই টাকা তুই গুনে গুনে রাখ। ভিক্ষার থালা হাতে নিলে তখন লাগবে। এই অপমান শিশিরকে বিদ্ধ করলো, কিন্তু জবাব দেওয়ার আগেই সবাই ফেটে পড়ল। খালেদা বেগম উঠে দাঁড়িয়ে বলেন, ধিক, ধিক্কার দেই তোমাকে শিশির। আমার মেয়েকে জীবনটা খেলা করে দিলে একেবারে। ওর মাথার মুকুট ছিলে তুমি, আর তুমি ওকে পথের ধুলায় মিশিয়ে দিতে চাইলে। তোমার মতো একটা কাপুরুষ বিশ্বাসঘাতকের জন্য সামান্য দেনমোহরের টাকার কোনো মূল্য নেই। শর্মিলা ব্যঙ্গ করে বলল, আর কি আশা করা যায়? এই লোক নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না, তার কাছে আবার দেনমোহর। দেনমোহর তো আসলে ভালোবাসার বন্ধন, বিশ্বাসঘাতকতার মূল্য না। রুমেলের চোখে মুখে রক্ত জমা হলো। তিনি চেঁচিয়ে উঠলেন, তুই তুই এই কথা বলতে পারলি? যে মানুষটা তোর জন্য সব ছেড়েছিল, তাকে তুই এইভাবে অপমান করলি? কোন মুখে জিজ্ঞাসা করিস কত বাকি? রুমেল এক লাফে শিশিরের দিকে তেড়ে গেল। তোর মতো একটা। রুমেল, থামো। শর্মিলা দ্রুত তাকে পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরলো। হাত নোংরা করো না তো। সাইমা বেগম কান্না থামিয়ে বলেন, শর্মিলা ঠিকই বলেছে, ওর গায়ে হাত তুলে নিজেকে ছোট করিস না। এ পাপের ফল ওকে ওর সৃষ্টিকর্তাই দেবে। দীক্ষা, তুমি একদম ঠিক করেছো মা। তোমার কোনো প্রয়োজন নেই এই পাপিষ্ঠের আশ্রয়ে থাকার। শিশির সবার সম্মিলিত আক্রমণে নিজেকে গুটিয়ে নিল। তার মুখের অহংকার একটু একটু করে ভাঙছে। সে কাপা স্বরে দীক্ষার দিকে তাকিয়ে বলল, তুই তুই ওদের সামনে আমায় এত ছোট করলি? এক মুহূর্তেই ভুলকে তুই এইভাবে জনসম্মুখে টেনে আনছিস? 1 বছর আগে তুই কিন্তু। দীক্ষা তার কথা শেষ করতে দিল না। দুপা এগিয়ে এসে সে শিশিরের মুখোমুখি দাঁড়ালো। তার চোখে কোনো অভিমান নেই, আছে শুধু ঘৃণা আর চূড়ান্ত মুক্তির জন্য ছটফটে যন্ত্রণা। গলার স্বর উঁচু করে বলল, 1 বছর আগে আমি কি করেছিলাম? 1 বছর আগে আমি তোকে ভালোবেসেছিলাম। আমার জীবনের সবটুকু আলো তোকে দিয়েছিলাম। আর তুই তুই সেই আলোয় অন্য কারোর সাথে হাত ধরে হেঁটেছিস। এক মুহূর্তের ভুল। এই যে আমার পেটের ভেতরে যে সন্তান, সে তোর প্রতারণার সাক্ষী। এ কোনো ভুল নয় শিশির, এটা তোর নোংরা চরিত্র, তোর অপরাধ। দীক্ষা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ, কষ্ট, অপমান সব যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। দীক্ষা তার ডান হাত তুলল। শব্দ হলো চটাস করে। শিশিরের ডান গালে দীক্ষার 5 আঙ্গুলের কঠিন ছাপ বসে গেল। শিশির হতবাক, তার চোখ বিস্ফোরিত। গোটা ঘর নিস্তব্ধ। রুমেল, শর্মিলা, সাইমা বেগম সবাই নিথর। দীক্ষা থরথর করে কাঁপছে। এটা আর সেই বিশ্বাসের চর যা তুই চূর্ণ করে দিয়েছিস। এরপর দীক্ষা দ্রুত তার পায়ের কালো পাম্প শুটি খুলে নিল। ক্ষিপ্ত হাতে ছুঁড়ে মারল শিশিরের দিকে। জুতোটা গিয়ে লাগলো তার বুকে। আর এটা এটা তোর সেই মিথ্যা প্রতিজ্ঞার জন্য, যেদিন তুই বলেছিলি তোর আকাশে আর আমাবস্যা আসবে না। দূর হ, দূর হ আমার জীবন থেকে। তোর মতো স্বার্থপরের জন্য আমার জীবনে কোনো স্থান নেই। দীক্ষা ঘুরে দাঁড়ালো। আর একটি মুহূর্তও সে সেখানে দাঁড়ালো না। তীব্র ঘৃণায় এক ঝলক চোখ নামিয়ে সে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরের মধ্যে তখনও জুতো ছুঁড়ে মারার শব্দ আর সেই চড়ের প্রতিধ্বনি ঘুরছে। শিশির গালে হাত দিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ কেবলই সেই খোলা দরজার দিকে, যেখান দিয়ে তার চাঁদ চিরতরে অদৃশ্য হয়ে গেছে। রাতের অন্ধকারটা আজ যেন আরো ঘন, আরো ভারী। শহর পেছনে পড়ে গেছে অনেকক্ষণ। বাস ছুটে চলেছে ফাঁকা মহাসড়কের বুকে। জানালার কাছে আলো আঁধারির দাগ পড়ে আছে। তার উপর দীক্ষার অশ্রুর টুকরো জমে আছে মেঘের মতো। দীক্ষা মাথা রেখেছে মায়ের কাঁধে। সাদা ওড়নার কোনায় মায়ের চোখের পানি ভিজে গিয়েছে বহুবার। বাতাসের ভেতরটা
আলো, অন্ধকার, এইদিকে ঘুম, আরেকদিকে কাঁদতে না পারা সহযাত্রীদের উদাস নীরবতা। কিন্তু তাদের দুজনের ভেতরে যে ঝড়, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। দীক্ষার পুরো শরীর একটু পরপরই কেঁপে উঠছে। খালেদা বেগম আঁকড়ে ধরে রেখেছেন মেয়েকে, স্নেহ, ভয়, অসহায়ত্বে তার বুকের ভেতরটা গলে যাচ্ছে। তিনি চুপচাপ কাঁদছেন, ঠোঁট জোড়া কাঁপছে, মনে মনে বলছেন, হায় খোদা, কেন এই দিনটা আমার মেয়েকে দেখাইলা? কি দোষ ছিল ওর? কেন সুখের দোরগোড়ায় পৌঁছানোর মেয়েটাকে এমন নিষ্ফলা আধারে ফেলে দিলে? বাসের জানালা আটকানোর পরেও কোথাও দিয়ে যেন হাওয়া ঢুকছে টুকটুক করে। দীক্ষার বুকটা দম বন্ধ হয়ে আসছে। সে চোখ বন্ধ করলো, আর অন্ধকারের ভেতরেই নিজের একটা জগৎ খুলে গেল। সেই জগতে দীক্ষা আর বসে নেই। সে তার বাবার কাছে, তার বাবার কোলের ওপরে মাথা রেখে শুয়ে আছে। বাবা তার প্রিয় ধবধবে লুঙ্গি পরে স্নেহময় চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে। বাবার হাতে সেই চিরচেনা উষ্ণতা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। দীক্ষা হু হু করে কেঁদে ফেলল। বাসের ভেতর না, তার মনের গোপনের সেই কক্ষে বাবার কণ্ঠ ভেসে এলো, সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে, তুই কাঁদিস না। দীক্ষার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। তার ঠোঁট কাঁপতে কাঁপতে মনের ভেতর উচ্চারণ করলো, কিভাবে ঠিক হবে বাবা? তুমি তো নেই, কেন চলে গেলে? কেন আমায় একা ফেলে গেলে বাবা? কেন ছেলেমেয়েরা যতদিন থাকার নিয়ম নিয়ে আসে, ততদিন বাবা মায়েরা থাকার অনুমতি পায় না? বিধাতা কি জানে না বাবা মা ছাড়া আমরা কতটা অসহায়, কতটা পথভ্রষ্ট, কতটা হারিয়ে যাই? বাসের ম্লান আলোয় মা মেয়ে দুজনকে দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো অসহায়তায় যেন এদের চেয়ে বড় আর কেউ নেই। খালেদা বেগম মায়ের হাতটা চেপে ধরলেন। তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে একটানা। মেয়ে কিছু বলতে না পারলেও মা জানেন দীক্ষা এখন ভেঙে চুরে চূর্ণ হয়ে গেছে। সারা জীবন বুকের ভেতর আগুন আগলে রাখা সেই শক্ত মেয়েটা আজ যেন ছোট্ট শিশুর মতো হয়ে আছে তার কাছে। মাঝে মধ্যে বাসের গা দুলে ওঠে, আর দীক্ষার ভাঙা শরীরটাও তার সঙ্গে দুলতে থাকে। মাও ধরে রাখেন, বুকে টেনে নিতে চান, তবু জানেন এই যন্ত্রণা এমনই, যেটা কেউ কারোর জায়গা বয়ে দিতে পারে না। জানালার বাইরে অন্ধকার ধেয়ে আসছে। দীক্ষার নিঃশব্দ কান্না ছিঁড়ে ফেলেছে সবকিছু। তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খেয়ে বেড়ায়, বাবা থাকলে আজ এভাবে ভেঙে পড়তাম না। তার কোলে মাথা রাখলেই মুছে যেত পৃথিবীর সব ব্যথা। কোথায় গেল সেই আশ্রয়? বাস চলছে, অন্ধকারও এগোচ্ছে, আর ভেতরে দুই নারীর পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নিঃশব্দে।